সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য লতিফ সিদ্দিকীকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সকালে রায় ঘোষণা করেন জেলা ও দায়রা জজ মুন্সি মোহাম্মদ মোশাররফ। মতিঝিলের শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের মামলায় গ্রেফতারকৃত সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। শাপলা চত্বরের মামলা এবার কিন্তু আদালতে ফাঁসির রায় এসেছে সাবেক এমপি লতিফ সিদ্দিকীর। আব্দুল লতিফ সিদ্দিকী সাহেব এবং তাকে আজকে এই গ্রেপ্তারি পরোয়ানা মূলে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে অনারেবল। দর্শক, আওয়ামী লীগের আমলে এই আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন ঢাকা শাপলা চত্বরে যে রাতের বেলা মর্মান্তিক ঘটনাটি হয়েছে এবং সেখানে শত শত প্রাণ কিন্তু এক রাতের মধ্যেই শেষ করে দেওয়া হয়েছে এবং দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। তার সাথে আওয়ামী লীগের গ্যাং যারা ছিল তাদের সাথে কিন্তু এই লতিফ সিদ্দিকীও জড়িত ছিল, যে কারণে এই লতিফ সিদ্দিকীকে এখন আইনের আওতায় নেওয়া হয়েছে এবং হাতে নাতে গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়ার পর কিন্তু সকল প্রকারের তথ্য বেরিয়ে এসেছে যে আওয়ামী লীগের সাথে একসাথ হয়ে কিভাবে এই ঘটনাটি ঘটিয়েছে এবং এই কাল রাতের মধ্যে এক রাতের মধ্যেই এত শত শত প্রাণ শেষ করে গায়েব করে ফেলেছে। যে কারণে এই লতিফ সিদ্দিকী রিমান্ডে গিয়ে সকল প্রকারের তথ্য দিয়ে এবং স্বীকারোক্তি দিয়েছে এবং কারা কারা এর সাথে জড়িত ছিল সকল স্বীকারোক্তি দিয়ে কিন্তু নিজের দায় নিজে স্বীকার করে তার সর্বোচ্চ শাস্তি সে নিজেই ফাঁসি দাবি করেছে। যে কারণে বাংলাদেশ আদালত থেকে এই লতিফ সিদ্দিকীর সর্বোচ্চ শাস্তি ফাঁসি ঘোষণা করেছে। তো দর্শক, এই বিষয় দেখেছেন ভিডিও শুরুতে কিছু অংশ শিরোনামের মাধ্যমে, এবার দেখুন বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ, আমার চ্যানেলে যারা নতুন আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অল ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাতে করে আমার চ্যানেলের আপডেট নিউজগুলো সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। তো দর্শক, চলুন দেখে আসি লতিফ সিদ্দিকী আওয়ামী লীগের সাথে জোট বেঁধে কিভাবে শাপলা চত্বরে এক রাতের মধ্যে শত শত প্রাণ শেষ করে সাথে সাথে গায়েব করে ফেলেছে সেটা আমরা দেখব। তার আগে চলুন দেখে আসি লতিফ সিদ্দিকী রিমান্ডে যে কাদের কাদের নাম নিয়েছে এবং কারা কারা এর সাথে জড়িত আছে সেই বিষয়টাকে আমরা চলুন দেখে আসি। এই বিষয়টা দেখে পরবর্তীতে ওই বিষয়টা দেখবো, তা ধৈর্য ধরে একটি লাইক করে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্ট বক্সে লিখতে থাকুন। মামলার আসামি সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সহকর্মী জাবেদ আক্তার আছেন সেখানে, বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। জাবেদ, আব্দুল লতিফ সিদ্দিকীকে তো হাজির করা হয়েছে ট্রাইব্যুনালে, তো এখন পরবর্তী আইনি কার্যক্রম সম্বন্ধে আমাদেরকে একটু জানান। এখন থেকে ঠিক 12 মিনিট আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে এবং ঠিক দুপুর 1টার সময় তাকে বহনকারী একটি মাইক্রোবাস, যেটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির কার্যালয় থেকে দুপুর 1টার সময় এখানে এসে পৌঁছে এবং তিনি খুব তড়িঘড়ি করেই তাকে পুলিশ আমার ঠিক ডান পাশে যেখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর যে হাজতখানা, সেই হাজতখানাতে তাকে রাখা হয়েছে। কিছুক্ষণ পরে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর যে আদালত, সেখানে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2, সেখানে মতিঝিলের যে শাপলা চত্বরের যে মামলাটি, সেই মামলাটি চলমান রয়েছে, সেখানে তাকে হাজির করা হবে। এবং আপনি জানেন যে গতকাল বুধবার সন্ধ্যা 6টার দিকে লতিফ সিদ্দিকীকে তার গুলশান 1-এর যে নিজ বাসভবন, সেখান থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি এবং গ্রেপ্তার করার পরে এখানে তাকে আনার আগ পর্যন্ত এতক্ষণ তিনি ডিবির হেফাজতেই ছিলেন। আমরা দেখেছি যে লতিফ সিদ্দিকীর সাথে তার ভাই বঙ্গবীর কাদের সিদ্দিকী তিনিও এসেছেন, যদিও তিনি এই মামলার কোনো আসামি নন এবং তার সাথে আমরা কথা বলারও সুযোগ পাইনি। তিনি কেন এসেছেন, হয়তো এমন হতে পারে যে ভাইয়ের সাথেই হয়তো তিনি এসেছেন, কিন্তু কোনো মামলার আসামি হয়ে নন। তিনি তার সাথে হয়তো সঙ্গ দেওয়ার জন্য এসেছেন বা আইনি প্রক্রিয়া কী হবে বা আইনজীবীদের সাথে হয়তো কথা বলতে চান এই বিষয়টি। আপনাকে একটু ব্যাকগ্রাউন্ড বলি যে 2013 সালে মতিঝিলের 5ই মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের যে সমাবেশকে কেন্দ্র করে হত্যাযজ্ঞ হয়েছিল ওই 5ই মে এবং 6 মে, এবং এই ঘটনায় ঢাকাতে 32 জন, নারায়ণগঞ্জে 20 জন, চট্টগ্রামে 5 জন এবং কুমিল্লায় 1 জন, মোট 58 জন এই ঘটনায় তারা নিহত হয়েছেন। এইভাবেই প্রসিকিউশনের পক্ষ থেকে তারা শনাক্ত করতে পেরেছেন। যদিও তারা এটি অধিকার নামক একটি সংগঠন, মানবাধিকার সংগঠন, তাদের যে প্রতিবেদন, তারা 61 জনের একটি নিহতের তালিকা দিয়েছিল, সেটিকে ধরেই তারা পরবর্তী তদন্ত কার্যক্রম তারা এগিয়েছেন এবং তারাও প্রসিকিউশনের জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর যে তদন্ত সংস্থা তারা কিন্তু
এখানে যে পরবর্তী যে তদন্ত করেছেন সেখানে তারা 61 জনের তালিকায় পেয়েছেন, কিন্তু তার মধ্যে 58 জনের পরিচয় শনাক্ত করা গেছে। এই ঘটনা যখন ঘটে তখন লতিফ সিদ্দিকী তিনি বস্ত্র ও পাট মন্ত্রীর দায়িত্বে ছিলেন। 2008-এ যে নির্বাচন হয়েছিল তারপরে আওয়ামী লীগ সরকার গঠন হয়। আওয়ামী লীগ সরকারের তিনি বস্ত্র পাট মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন 2014 নির্বাচনের আগ পর্যন্ত। এখানে তার বিরুদ্ধে কি অভিযোগ এই মামলাতে সেখানে জানতে চাওয়া হয়েছিল চিফ প্রসিকিউটরের কাছে। তিনি বলেছেন যে ওই সময় যে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি যেটি শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল তাদের বিরুদ্ধে রয়েছে এবং পরবর্তী ধাপে যারা পরিকল্পনার সাথে যুক্ত ছিলেন এই ঘটনা কিভাবে তাণ্ডব চালানো হবে, কিভাবে হেফাজতের নেতাকর্মীদেরকে ছত্রভঙ্গ করা হবে, সেই বিষয়গুলোর যে পরিকল্পনার যে অংশটুকু সেখানে লতিফ সিদ্দিকী জড়িত ছিলেন বলে প্রসিকিউশনের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এবং এই মামলাতে 8 জন গ্রেপ্তার ছিলেন। পরবর্তীতে সাবেক আরও 2 জন মন্ত্রী হাসানুল হক ইনু এবং ডক্টর আব্দুর রাজ্জাক তারা অন্য মামলাতে গ্রেপ্তার আছেন, তাদেরকে এই মামলাতে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয় এবং সেই আবেদন সেদিনই মঞ্জুর হয়। এবং এই 41 জনের যে আনুষ্ঠানিক অভিযোগ সেটি আমলে গ্রহণ করেন ট্রাইব্যুনাল 2 এবং একই সাথে এই 10 জনের বাইরে যে 31 জন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বেনজির আহমেদ সহ আরও যারা আছেন এই 31 জন যে পলাতক রয়েছেন আসামি, তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তো এরকম একটি অবস্থার মধ্যে থেকেই এই মামলার 10 নম্বর আসামি লতিফ সিদ্দিকী তাকে এই মামলার তিনি একজন অন্যতম আসামি হিসেবে তাকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে। এবং তার আগে এর আগে কিন্তু তাকে আরও একবার গ্রেপ্তার করা হয়েছিল। সেটি হচ্ছে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবিধান ও মুক্তিযুদ্ধর বিষয়ে একটি আলোচনা চলছিল। সেখানে একটি মবের শিকার তিনি হয়েছিলেন। অনেকেই সেখানে তাদেরকে ওখানে আটক করা হয়েছিল। পরে পুলিশ তাদেরকে হেফাজতে নেয় এবং শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনের যে মামলা সেই মামলাতে তাকে পরবর্তীতে গ্রেপ্তার দেখায়। 28 আগস্ট গত বছরের এই গ্রেপ্তার হওয়ার পরে তিনি নিম্ন আদালত থেকে জামিন পান, পরবর্তী হাইকোর্ট থেকেও তাকে জামিন দেওয়া হয় এবং তিনি গত বছরের 6 নভেম্বর এই জামিনে মুক্তি পান। এবং তার পরবর্তীতে তিনি এই মামলার আসামি হিসেবে যেটি নিম্ন আদালতের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে চলছে সেখানে তিনি বেশ কয়েকবার হাজিরা দিয়েছেন। গতকালও তিনি হাজিরা দিতে গিয়েছিলেন এবং তখন তিনি সাংবাদিকদের জানিয়েছিলেন যে তিনি হেফাজতে ইসলামের যে হত্যার যে মামলা সেখানে যে তাকে আসামি করা হয়েছে, যদি তাকে গ্রেপ্তার করা না হয় তাহলে আগামী সপ্তাহে রবি অথবা সোমবারে তিনি নিজেই আত্মসমর্পণ করবেন, এই কথা তিনি জানিয়েছিলেন। তিনি এটাও বলেছিলেন যে আমি আত্মগোপনে থাকার মানুষ নই, আত্মপ্রকাশ্যে থাকার মানুষ। এবং একই সাথে তিনি হেফাজতে ইসলামের এই ঘটনায় নিজের যে দোষ অস্বীকার করেছেন। তিনি বলছেন এখানে আমি কোনোভাবেই দায়ী ছিলাম না। এবং এই ঘটনা যখন ঘটে দুপুরের দিকে তারপরে কয়েক ঘন্টার মধ্যেই তার গুলশানের বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ছিলেন এবং 2014 সালে তিনি হজ নিয়ে একটি মন্তব্য করেছিলেন যেটি নিয়ে আলেম সমাজের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। দেশজুড়ে অনেকের মধ্যে তাকে পদত্যাগ করার দাবি উঠে। এমতো অবস্থায় তাকে সংসদ সদস্য পদ তার বাতিল করা হয়। পরবর্তীতে আওয়ামী লীগের পদ থেকেও তিনি পদত্যাগ করেন এবং তাকে বহিষ্কারও করা হয়েছিল, এটা আমরা জানি। এবং সেই ঘটনার পরে 1970 থেকে 2024 সাল পর্যন্ত তিনি 6 বার টাঙ্গাইল 4 আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সবশেষ 2024-এর যে নির্বাচন সেখানে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন এবং তারপরে 5 আগস্টে যে আওয়ামী লীগ সরকারের পতন হয় তারপরে তো স্বাভাবিকভাবেই তার সংসদ সদস্য পদ থাকে না। আপনারা জানেন 5ই মে 2013 সালে অরাজনৈতিক ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলামের নেতাকর্মীদের উপর যে নৃশংসতা ও গণহত্যা চালানো হয়েছিল। দর্শক, এই ঢাকা শাপলা চত্বরে এই হৃদয় বেদনার ঘটনাটা কিন্তু আমরা সকলেই জানি। কিভাবে আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন আওয়ামী লীগের যে গ্যাংস্টাররা ছিল তারা কিন্তু এক রাতের মধ্যে শত শত নিষ্পাপ প্রাণ কিন্তু শেষ করে দিয়ে সেটা আবার রাতের মধ্যেই কিন্তু সব গোপন করে ফেলেছিল। কিন্তু তারপরও এই বিষয়গুলো নিয়ে কেউ কোনো কিছু বলতে পারেনি এবং কেউ কোনো কিছুর আন্দাজ পর্যন্ত করতে পারেনি। কিন্তু কথায় বলে যে পাপ কেউ ছাড়ে না, সেরকমই কিন্তু এই লতিফ সিদ্দিকী কিন্তু এখন ধরা পড়েছে। কারণ পুলিশ এমন ভাবে তদন্ত করেছেন, একের পর এক খোঁজ রাখিয়েছেন এবং এই বিএনপি ক্ষমতায় আসার পরে কিন্তু সকল প্রকার তথ্যই কিন্তু বের করে নিয়ে এসেছেন। যে কারণে এই তথ্য বার করার পরে দেখা গিয়েছে যে এই লতিফ সিদ্দিকী এই ঘটনাটার সাথে জড়িত ছিল, যে কারণে তাকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়ার পর কিন্তু এক এক করে সকল প্রকারের তথ্যই কিন্তু বেরিয়ে এসেছে। এই শাপলা চত্বরে যে ঘটনাটি ঘটিয়েছে তার সাথে কারা কারা জড়িত ছিল এবং কারাদের মাস্টারমাইন্ড ছিল এবং এটার সাথে কার হুকুমে এই কাজগুলো করা হয়েছে, সকল প্রকারের তথ্যই কিন্তু এক এক করে বেরিয়ে এসেছে। যে কারণে এই লতিফ সিদ্দিকীকে আদালত থেকে ফাঁসির নির্দেশ দেওয়া হয়েছে। আর এছাড়াও এই বিষয়টা নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল উত্তাল শুরু হয়ে গেছে এবং
তারা এই বিষয়টা নিয়ে কিন্তু তীব্র নিন্দা জানাচ্ছে এবং প্রতিবাদ শুরু করে দিয়েছে এবং এই লতিফ সিদ্দিকীকে যাতে অতি শীঘ্রই ফাঁসি দেওয়া হয় সেই দাবি নিয়ে কিন্তু তারা একের পর এক আবেদন জানাচ্ছে এবং দাবি জানাচ্ছে। তো দর্শক, এই বিষয় নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে এবং এই লতিফ সিদ্দিকীকে কি শাস্তি দিলে আপনাদের মনে হয় ভালো হবে, কমেন্ট বক্সে এসে অবশ্যই জানাবেন। তো দর্শক, আজকে ভিডিও পর্যন্তই, আবারও চলে আসবেন নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।